স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বলেন, 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। সকালে রাজধানীর বিজয় সরণিতে নব থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট 2026 উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 2 দিন ব্যাপী এই সামিটের আয়োজন করা হয়েছে। সামিটের মূল লক্ষ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থা, মানব সম্পদ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্ব দরবারে ও গণমাধ্যমে তুলে ধরা। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ভোর 5:30টার দিকে সামন্তা এলাকা দিয়ে বিএসএফকে 6 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায়। এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের 30 গজ ভেতরে অবস্থান করছে। পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি বাচ্চু খলিফার উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত 11:30টার দিকে কুয়াকাটার হোটেল সৈকতের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে 8 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা ও কুয়াকাটা পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাচ্চুর উপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি দিয়ে তার মাথা ও 2 পায়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। এ সময় বাচ্চুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা 20 শয্যা হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মহিপুর থানার ওসি জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকার ধামরাইয়ে একাধিক গাড়ির সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী সহ 3 জন নিহত হয়েছে। সকালে ইসলামপুরে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী অনিক সাহা ও সুজয় সাহা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়েছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করে। এতে প্রাইভেট কারের পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান ও তার পেছনে থাকা 2টি মোটরসাইকেল নিজ নিজ গতি কমিয়ে ফেলে। সেই মুহূর্তে পেছন থেকে দ্রুত গতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে 2 মোটরসাইকেল সহ 4 যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণীজগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে নদী দূষণ নিয়ে প্রতিবেদন। অপরিশোধিত শিল্প বর্জ্য, প্লাস্টিক, রাসায়নিক সার ও গৃহস্থালির আবর্জনা সরাসরি নদীতে ফেলার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পানির গুণগত মান ও জলজ পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নদী দূষণের প্রভাবে জলজ প্রাণীর মৃত্যু, মানুষের নানা রোগ ব্যাধি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণের জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা, কমছে চাষযোগ্য জমির পরিমাণ।
নদী দখল ও দূষণের ফলে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানির রং কুচকুচে কালো হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থালির বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক সহ নৌযানের বর্জ্য, আর নদীটির দখল তো আছেই। আমরা ছোটবেলা যখন দেখতাম তখন সুপেয় ছিল, তখন খুব ভালো ছিল পানি। কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। আর এই পানি নিষ্কাশন করে দিব, গার্মেন্টসের ট্যাঙ্কের পানি নিষ্কাশন করে ছাড়বো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। চতুর্দিকে যদি আমরা ইটিপিটাকে সেন্ট্রাল ইটিপি করে ফেলতে পারি নদী পথে, তাহলে কিন্তু শীতলক্ষ্যার উপর কোনো প্রভাব পড়ে না। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে বহু এলাকা লোনা পানিতে তলিয়ে যায়, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিন বাড়ছে। সেই সাথে কমছে চাষযোগ্য কৃষি জমি। সেচের জন্য খাল বিলে মিলছে না পর্যাপ্ত পানি, সংকট রয়েছে সুপেয় পানিরও। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, 3টা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। 2 সিজনের, এক সিজন খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এই সমস্যার দ্রুত সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে মনে করেন বিশেষজ্ঞরা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘন্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার সকালে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে কোনো আপোষ হবে না। এর আগে শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীদের দুটি দাবি নীতিগতভাবে মেনে নেয় কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ব্যবহার করা হয়েছে বিস্ফোরক বোঝাই গাড়ি। শুক্রবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় 12 সেনা সদস্য সহ মোট 15 জন নিহত হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে 12 সন্ত্রাসী নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী টাঙ্ক জেলায় একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা চৌকির দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়ে জঙ্গিরা বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি চৌকির বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এবারে খেলার খবর। ইতালির কোচ হচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকা আন্দ্রে পিরলো। পেপ গার্দিওলা ও কার্লো আনচেলোত্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর তার দিকে ঝুঁকছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা 3 বিশ্বকাপে নেই ইউরোপের অন্যতম সফল দল ইতালি। তাদের টার্গেট এবার 2030 বিশ্বকাপ। এখন থেকে দল গোছাতে হাই প্রোফাইল কোচের দিকে নজর দিচ্ছে ইতালি। প্রস্তাব দেওয়া হয়েছিল পেপ গার্দিওলা ও কার্লো আনচেলোত্তিকে, তবে দুজনেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এবার নতুন প্রধান কোচ হিসেবে আন্দ্রে পিরলোর দিকে ঝুঁকছে তারা। 2006 সালের বিশ্বকাপ জয়ীকে নিয়োগ দেওয়ার খুব কাছে বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম। 47 বছর বয়সী পিরলোর সাথে 2030 সালের বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত চুক্তি করবে ইতালি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।